I have certain rules I live by. My first rule, I don't believe anything the government tells me. Nothing. Zero. It's never going to get me better. Don't look for it. Be happy with what you got. Because the owners of this country don't want that. I'm talking about the real owners now. The real owners, the big wealthy business interests that control things and make all the important decisions. Forget the politicians. The politicians are put there to give you the idea that you have freedom of choice. You don't. You have no choice. You have owners. They own you. They own everything. They own all the important land. They own and control the corporations. They've long since bought and paid for the Senate, the Congress, the state houses, the city halls. They got the judges in their back pockets. And they own all the big media companies, so they control just about all of the news and information you get to hear. I witness that there is only one God, and that Muhammad is his messenger. বাংলাদেশ বলা হয় একটি গণতান্ত্রিক দেশ যেখানে জনগণের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয়, তাই জনগণের ঐক্যমত বা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত দিনে স্বৈরাচার শাসক জনগণের কাছ থেকে এই অধিকারটি কেড়ে নেওয়ার কারণে নিজেদের ভোটাধিকার ফিরে পেতে হাজার হাজার মানুষ জুলাই 2024-এ নিজের জীবন দিয়েছিল। ইম্পেরিয়ালিজম বা প্রতিবেশী দেশের প্রভাব থেকে নিজের দেশকে মুক্ত করার পর একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে দেশের কোটি কোটি জনতা জুলুসের সাথে 2026-এর জাতীয় ইলেকশনে অংশগ্রহণ করেছিল। তবে কোনো অপশক্তির প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা সেটা দেখার যথেষ্ট প্রয়োজন আছে। একটু ফলাফলটা মানে আপনারা তো যোগফল করেছেন, যোগফলে কি ধানের শেষের যে প্রার্থী তানভীর রবিন উনি পেয়েছেন ৭৪,২৮৭, আর সৈয়দ জয়নুল আবেদিন দাঁড়িপাল্লার প্রতীকে যিনি প্রার্থী হয়েছেন উনি পেয়েছেন ৭৭,৪৮১। এটা হলো আনঅফিসিয়াল ফলাফল। আচ্ছা, এটি কি হচ্ছে আপনারা যোগফল করে এটি পেয়েছেন? হ্যাঁ, যোগফল করেছে। এটি কি এখানে সবাই সাইন করেছে? মানে না, স্বাক্ষর করেননি। স্বাক্ষর কেন করেনি এখনো? স্বাক্ষরটা আমরা বলেছি যে প্রথম তো বলেছেন সকাল 10টায় আসতে, তো আমরা বললাম যে না, আমাদের একটা শিট তৈরি করে দেন। তো ওনার সার্ভারের কথা বলে বিলম্ব করেছেন, কিন্তু আমরা বলছি না, এটা না নিয়ে আমরা যাচ্ছি না। সকাল 10টার কথা বলার পরে তখন ওনারা একটা সাম আপ করে আমাদেরকে দিলেন যে এই যেটা আমি আপনাকে একটু আগে দিলাম। মানে সকাল 10টার জন্য অপেক্ষাটা কেন? এখানে তো এই মুহূর্তে সবাই রয়েছে, সবাই সিগনেচার করলে কোথায় আপত্তি? এটা বলেছিলাম যে স্বাক্ষর করেন, ইনিশিয়ালও করেননি। কে করেননি স্বাক্ষর? এটা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন প্রতিনিধি যিনি আছেন উনি করেননি। নির্বাচনের পূর্বে একটি নির্দিষ্ট ক্যাম্পেইন পিরিয়ড থাকে, যে সময়টিতে পলিটিক্যাল পার্টিস নিজের দলের ব্যাপারে লিগ্যালি ক্যাম্পেইন করতে পারে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে আমরা বিশেষ একটি ভূমিকায় দেখি। শুধুই সোশ্যাল মিডিয়ায় প্রচারণা সীমাবদ্ধ না রাখা এবং দেশের প্রাইভেট চ্যানেলগুলোতে হিউজ অ্যামাউন্টে টাকা ব্যয় করে অ্যাডভার্টাইজ রান করা। বেসরকারি টিভি চ্যানেলগুলো যেমনিভাবে চায় বেশি বেশি অ্যাড মানুষ তাদের কাছে নিয়ে আসুক, কারণ তাদের আয়ের উৎস মূলত সেখান থেকেই। এবং নির্বাচনে যাচ্ছে এরকম একটি পলিটিক্যাল পার্টিও চায় নিজের ব্যাপারে গণমাধ্যমে প্রচার করতে, আর এখানে উভয় পক্ষেরই বেনিফিট থাকে। আমরা সাধারণ মানুষ বিষয়টিকে ঠিক এভাবে সহজ করে দেখি, কিন্তু আমরা এটা ভাবিনি এই মিডিয়া আই হ্যাভ এ প্ল্যানের অংশ হতে পারে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি, প্রথম আলো বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা। আপডেট 11ই জানুয়ারি 2026। ভোট কেনার অভিযোগে জামায়াত নেতার কারাদণ্ড। দ্য ডেইলি স্টার 11ই ফেব্রুয়ারি 2026। আরটিভি, সময় নিউজ, বাংলা ভিশন, ইন্ডিপেন্ডেন্ট এরকম কয়েকটি সংবাদ মাধ্যম ফ্রিকুয়েন্টলি ফেসবুকে দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াত নেতাদের এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে তুলে ধরে। এরকম করে চলতে থাকে 12ই ফেব্রুয়ারি ভোর পর্যন্ত। অথচ অন্যদিকে বিএনপির এক নেতা গাড়িসহ মাঝ রাস্তায় আটক হয় হিউজ পরিমাণে টাকা বহন করার সময়, কিন্তু সে বিষয়ে খুব রেয়ারলি মেইন মিডিয়া নিউজ চ্যানেলগুলোতে প্রচার হয়। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা ভালো করে আগে থেকেই জানে কার পক্ষে থেকে কার বিরুদ্ধে সংবাদ প্রচার করতে হবে, কার বিজয় সুনিশ্চিত, কার ছায়াতলে ভবিষ্যৎ সংরক্ষিত। সংবাদ মাধ্যমগুলোর এরকম আনপ্রফেশনাল কর্মকাণ্ড দেখে 11ই ফেব্রুয়ারি রাতে ডক্টর শফিকুর রহমান তার প্রোফাইল থেকে পোস্ট করেন, লাইলাতুল গুজব চলছে। ততক্ষণে আর বুঝতে বাকি থাকে না একেবারে শেষ সময়ে এসে
জনগণের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টায়। প্রজেক্ট মকিংবার্ডের অংশ হিসেবে মিডিয়াগুলো বিরতিহীন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যারা বুঝতে পারছেন না মকিংবার্ড কি জিনিস, এটা তাদের জন্য। Hi, I'm Fox San Antonio's Jessica Headley. And I'm Ryan Wolf. Our greatest responsibility is to serve our Treasure Valley communities, the El Paso, Las Cruces communities, Eastern Iowa communities. Mid-Michigan communities. We are extremely proud of the quality, balanced journalism that CBS 4 News produces. But we are concerned about troubling irresponsible, one-sided news stories plaguing our country. Plaguing our country. The sharing of biased and false news has become all too common on social media. More alarming, some media outlets publish these same fake stories without checking facts first. The sharing of biased and false news has become all too common on social media. More alarming, some media outlets publish these stories simply aren't true without checking facts first. Unfortunately, some members of the media use their platforms to push their own personal bias and agenda to control exactly what people think. And this is extremely dangerous to our democracy. এখানে আপনি দেখলেন ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেল একই স্ক্রিপ্ট অনুযায়ী খবর পড়ছে। মূলত নিউজ মিডিয়াগুলোকে যারা স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে খবর প্রচার করায়, এটা তাদেরই ষড়যন্ত্র হয়ে থাকে। আর মিডিয়াগুলো তা হুবহু আবৃত্তি করতে থাকে ম্যাস পপুলেশনকে ম্যানিপুলেট করার জন্য। আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে। আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না, মিডিয়া এই বক্তব্য দেখায় না। কারণ মিডিয়া কি দেখাবে জানেন? আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই, হ্যাঁ, মানে পয়রা শোনাই। গত পরশুদিন প্রথম আলো আপনি নিউজ করছে, প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে, টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে 6টা। কয়টা? 6টা। জামাতে ইসলামের প্রচার করছে মাত্র 1টা। কয়টা? 1টা। স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে 1টা। বিএনপির টোটাল ছবি ছাপাইছে 5টা। কয়টা? কয়টা? 5টা। জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে 1টা। স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে 1টা। ছাপাইছে না? অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন, মির্জা আব্বাসের চাঁদাবাজি, তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমান কেন দেশে আসতে পারবে না, সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলো করছে না? করছে কিনা? আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম। বলছে কিনা? বলছে কিনা? এখন আবার তারাই হচ্ছে এখন কোলে উঠা বসছে। এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন। হয়েছে না? হয়েছে কিনা? যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে, ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে? মাপ চাইছে? আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা, যেমন ধরেন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না? আমার এই টেলিভিশনগুলো দেখতে পারে না। আমি স্পষ্ট কথা বলে ফেলি সরাসরি। অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না। চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে, ডকুমেন্টারি প্রচার করতেছে। বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে, 71 দেখবেন ফ্রেম সেট করছে। একটা মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না। যখন ভিন্ন ভিন্ন সংবাদ মাধ্যম মানুষের চিন্তা ভাবনার পরিবর্তনের লক্ষ্যে একই স্ক্রিপ্ট অনুযায়ী খবর প্রচার করতে থাকে, তখন তাকে হরবোলা পাখি বলা হয়। কারণ এই পদ্ধতিকে বলা হয় কণ্ঠস্বর অথবা বক্তব্য নকল করা। জনগণের মগজ ধোলাই করার জন্য এই টেকনিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসছে। তবে নিউজ মিডিয়াগুলো যদি আই হ্যাভ এ প্ল্যানের এতটুকু অংশ জুড়েই সীমাবদ্ধ থাকতো, আমি হয়তো আজকের এই ভিডিওটি তাদেরকে দিয়ে শুরু করতাম না। নিউজ মিডিয়াগুলো ভোট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করেছে। 12 তারিখে সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে বিভিন্ন কেন্দ্র থেকে বিজয়ীদের নাম উঠে আসতে শুরু করে, যা প্রচার করছিল এই একই নিউজ মিডিয়া। অ্যাজ এক্সপেক্টেড, জনগণের যেমনটা প্রত্যাশা ছিল, বিভিন্ন কেন্দ্র থেকে তেমন খবরই আসছিল। ঢাকা 13 আসন থেকে আল্লামা মামুনুল হক তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজের বিরুদ্ধে
জয়লাভ করে। অপরদিকে ঢাকা ৮ আসন থেকে মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটে এগিয়ে থাকার খবর প্রকাশ হয়। এভাবেই পরপর নাহিদ ইসলাম, তারপর হাসনাত আব্দুল্লাহর ভূমিধস বিজয়ের খবর আসতে থাকে। এই পর্যন্ত নিউজ মিডিয়াগুলো যথেষ্ট ট্রান্সপারেন্ট থেকে সত্য খবর প্রকাশ করেছিল, কারণ এই পর্যন্ত প্রত্যেকটা সাধারণ মানুষ যার হাতে স্মার্টফোন ছিল সে নির্বাচন কমিশনের তৈরি করা অ্যাপ থেকে সরাসরি ভোটের ফলাফল দেখতে পাচ্ছিল এবং সেই ফলাফল যথারীতি অনলাইনেও শেয়ার করে যাচ্ছিল। অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার বিজয় নিয়ে এতটাই অনিশ্চিত এবং ইনসিকিউর ছিল, মিডিয়ার সামনে প্রকাশ্যে এসে বলেছিল ভোট নিয়ে কোনো রকম বিভ্রান্ত তৈরি হলে সে সেটা মেনে নেবে না বা প্রত্যাখ্যান করবে। যেমনটা দৃষ্টান্ত হিসেবে আজ গণভোটের ব্যাপারে আমরা তাদেরকে করতে দেখছি। তারা ভালো করে জানতো তাদের পপুলারিটির চাইতে দুর্নাম বেশি, সেই দিক থেকে জামায়াতে ইসলাম এগিয়েছে এবং সাধারণ জনগণ হুমড়ি খেয়ে কাকে ভোট দিতে চলেছে, কাকে নির্বাচিত করতে চলেছে সবটাই তারা জানতো। বাস্তবেও মানুষ তেমনটাই দেখেছে। ইলেকশন কমিশনের সেই অদ্ভুতরে অ্যাপ্লিকেশনের সার্ভার ডাউন হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিটা কেন্দ্রেই জামায়াতে ইসলাম বিএনপির চেয়ে কয়েক হাজার ভোটে এগিয়েছিল। সাডেনলি ইলেকশন কমিশনের সেই অ্যাপ থেকে লাইভ রেজাল্ট দেখানো বন্ধ হয়ে যায়। এই যে দেখেন, নির্বাচন কমিশন একটা অ্যাপস বানাইছে, ইলেকশন ওয়াচ, নির্বাচনের দিন ফলাফল ওরা বানাইছে। এটাতে গতকাল রাত্রে কিছু রেজাল্ট দেখাইছিল, বিএনপি 13, জামাত ইসলামের 16 দেখাইছিল, এরপরে আর কোনো দেখানি। আমার কথা হয়েছে তোদের বাপের টাকা দিয়ে এগুলা বানাইছ, যদি এটা দিয়া কোনো কাজই হইব না, এটাতে কোনো যদি প্রয়োজনই নাই, তোরা যদি এখানে রেজাল্ট দিবি না, তাহলে এটা বানাইছস কেন? এখানে আমরা ফেসবুকের মধ্যে নিউজ দেখা বিভিন্ন উল্টা পাল্টা নিউজ দেখি, এক এক টিভিতে এক এক রকমের খবর দেখায়, আমরা বিশ্বাস করি এই সরকারি ওয়েবসাইটের উপরে। তাহলে এখানে যদি তোরা সঠিকভাবে রেজাল্ট দিবি না, তাহলে এটা কাজ কি? এই সার্ভার ডাউনের ইস্যুকে কেন্দ্র করে সব কয়টি আসন থেকে অফলাইনে যে কাজগুলো করা সম্ভব ছিল সেগুলো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। সৌভাগ্যবশত ঢাকা 4 আসনের এই অফিসার তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে বেশ কিছু মুক্ত গণমাধ্যমের সামনে এসে ভোট টেম্পারিংয়ের আশঙ্কা প্রকাশ করেন। তাহলে কি এইটা অনেকে আসলে শঙ্কা প্রকাশ করছিল যে এতক্ষণ যে এটা হচ্ছে, মানে সিগনেচার করছেন অনেকে, কোনো ভোট টেম্পারিং এর কোনো সুযোগ আছে কি? এইটা তো আমাদের একটা আশঙ্কা ছিল বিদায় এখানে অনেক গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন, তারাও বলেছেন যে আপনারা দেরি হলে এটা সরবরাহ করেন। তো 2 ঘন্টা পরে ওনারা দিলেন, যেটা ওই যে আমরা এখন আপনাকে একটু আগে বললাম, ওইটা একটা শীট দিলেন বিনা স্বাক্ষরে। এতটুকুই বিষয়টা আসলে একটা উৎকণ্ঠার বিষয়। আমরা একটু আপনার সঙ্গে আমরা একটা বিষয় রেজাল্ট দিয়ে গেলাম তো, এখানে সিগনেচারের যে বিষয়টা আমরা জানলাম যে এখানে সিগনেচার দেওয়া না দেওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছে, সেখানে আপনি কি সিগনেচারের ব্যাপারটা, কোন সিগনেচারটা অ্যাকচুয়ালি ফলাফলের শীটে এইটা তো চূড়ান্ত রেজাল্ট হয় নাই, জাস্ট এমনি একটা এক্সেল শীট করেছে, সেটা বার্তা শীট। কারণ আমাদের আরএমএস এর কাজ এখনো শেষ হয়নি, ওইটার সাথে মিলিয়ে এই রেজাল্ট অ্যাকচুয়ালি হবে। আমাদের সার্ভার প্রবলেম কারণে আমরা আরএমএস এর কাজ খুব স্লোলি করতে হচ্ছে, যার জন্য আমাদের রেজাল্টটা দিতে পারছে না। এখন একটা যেটা আপনাদের এজেন্টকে দেখেছেন, যে সমস্ত প্রার্থীর এজেন্টরা রেজাল্ট নিয়েছে, এটা সিম্পল একটা বার্তা শীট যাদের দেওয়া হয়েছে আর কি, বেসরকারিভাবে, আর কিছু না। আর এখনো তো ভোট কাস্টিং বাদ আছে না, পোস্টাল ভোট যেটা ওসিবি আইসিপিবির যে ভোট, সেগুলো তো এখন আমাদের পোস্টাল ব্যালটটা এখনো এখানে কাউন্ট করা হয়নি। না, আমাদের এখানে কাউন্ট হয়নি, এটা তো ইয়েতে হয়েছে আপনার বিভাগীয় কমিশনারের কার্যালয়। 115টা যে কেন্দ্র, এই সবগুলো কেন্দ্রটা কি সাম আপ করছেন কিনা? এখানে আপনারা সাম করছেন কিনা? হ্যাঁ, ওই ইয়েটা এক্সেল শিটে 115টা আপনারা সবগুলো কেন্দ্রটা কি সাম করছেন? হ্যাঁ, ওইখানে আছে এক্সেল শিটে সবগুলো কেন্দ্র। পোস্টাল ব্যালট, তাহলে এখানে অপেক্ষা কিসের পোস্টাল ব্যালটের জন্য? অপেক্ষা না, আমাদের আরএমএস এর আরেকটা রেজাল্ট থাকে না, আরএমএস এর রেজাল্টের সাথে মিলিয়েই তো এই রেজাল্টটা করতে হয়, দুইটা রেজাল্ট মিলিয়ে একটা রেজাল্ট হয়। সেটা তো এখনো হচ্ছে না। কেন হচ্ছে না? সার্ভার প্রবলেম না, আমাদের কাজ করতে সময় লাগে, তো ওগুলো স্ক্যান করতে হয়, আপলোড করতে হয়, দেন হচ্ছে রেজাল্ট তৈরি হয়। একজন আরেকজনের সঙ্গে কথা বলে তিনি কিন্তু ভোট টেম্পারিং এর একটা শঙ্কার কথা বললেন। না, এই ধরনের কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। তাহলে আপনি এই যে সাম আপ করার পরে একটু বলবেন যে সর্বোচ্চ কে ভোট পেয়েছে? ওয়াল্লাহ আমি দেখিই নাই চোখে। আপনি তো সাম আপ করেছেন, রেজাল্টটা দিয়ে গেলাম শুধু। থ্যাংক ইউ।
সেদিন রাতে তারা কি সত্যিই সমস্ত রেজাল্ট একত্র করার অপেক্ষা, বা সার্ভার পুনরায় সচল না হওয়ার কারণে রেজাল্ট শিটে স্বাক্ষর করতে বিলম্ব করেছিল? ফলাফলগুলো কি ততক্ষণ পর্যন্ত আনঅফিসিয়াল রাখা হয় যতক্ষণ তা জামায়াতের পক্ষে ছিল, যাতে জামায়াতের পক্ষের ব্যালটগুলো ধ্বংস করে ধানের শীষের পক্ষের আর্টিফিশিয়াল ব্যালট যুক্ত করে নেওয়া যায়? আমি বাংলাদেশ সেনাবাহিনী যেন একটা ফালতু পাবলিক এখান থেকে ভোট চুরি করে নিয়ে এসে, কিন্তু এখানে ওরা কোনো কথা কইতে পারে না। শুধু শুধু এই মাদ্রাসার প্লাগানগুলো হেনস্থা করতেছে, শুধু শুধু মানে ওরা ভোট ব্যালট বাক্স চুরি করে নিয়ে গেছে, সব মাল ফালাই দেওয়ার নেই, খুদেও দিয়ে মাদ্রাসার প্লাগানগুলো মার দিতেছে। দাঁড়িয়ে ফেললে 100 বরাবর 100 এখন 100 কোন কোন আছে 100 দাঁড়িয়ে ফেললে 100 কোন 100 হ্যাঁ 100 কোন সিডি 100 কোন লাগবে না 100 গণপুরা আছে কোন লাগবে 100 কোন 100 মানুষ জুলুম কি এইভাবেই করে? জুলুমের তো একটা ইয়ে আছে, লিমিট আছে। এই যে এইগুলো আমার এইগুলো গাড়িগুলো 100 ওই গাড়ি এগুলো রাখছে, এই যে পিছনে পিছনে ড্রাইভার মিলে রাখছে। ওরা কাছে মেসেজ পাঠাচ্ছে, এই মেসেজটা মনে করে পৌঁছে যায়। মানুষ মানুষ জুলুমের তো একটা শেষ আছে নাকি? মানুষ আসলে বিবেক যদি না দেয়, আর হার জিত তো নির্বাচন, এটা মানুষের আছে নাকি? এটি কোনো কথা? চুরি বাটফারি মানুষের আমানত, এগুলো মানুষের আমানত, এগুলো তো চুরি করে একটা ইয়ে আছে, এগুলো হলো মানুষের আমানত। মানুষকে দাঁড়িয়ে বললাম নেই, সেখানে ভোট দিচ্ছে, এগুলো প্রিজাইডিং অফিসার মিল্লা শুরু করে সেটার মধ্যে ভালো রাখছে আমি 100 ভোট। এটি কোন ধরনের নীতি, কোন ধরনের আদর্শ? জুলুম কি মানুষ এইভাবে করে নাকি? সম্মিলিতভাবে সেদিন রাতে তাদেরকে যে ঘটনাগুলো ঘটাতে হয়েছিল তা কেবলই তাদের জন্য অপ্রত্যাশিত নতুন আরও একটি এফোর্ট ছিল মাত্র। কেননা প্রথম ধাপে তারা দিনের বেলাতেই নিজেদের এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকিয়ে ইলিগ্যালভাবে আর্টিফিশিয়াল ভোট যুক্ত করে, ওই একই পন্থায় যেমনিভাবে বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা করত। ভাই এখানে কোনো অনিয়ম দেখছেন? না, কোনো অনিয়ম নেই। এখানে কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন না? না। আপনাদের কি আসলে সরকারি ট্রেনিং গুলো নিয়েছিলেন? হ্যাঁ। এখানে যে ধানের শীষের প্রার্থীর মার্কা, এই যে একটু দেখেন, না এই যে এটা, হ্যাঁ এটা ওনাকে বলা হয়েছে যে এটা ই করে রাখার জন্য বলা হয়েছে। হ্যাঁ। আপনি খালি বলেছেন? হ্যাঁ। তারপর কি করেছেন? আপনার অ্যাকশনটা কি ছিল? আমি আপনার কি বলেছেন সেটা জানতে চাইনি, জনগণ জানতে চাই আপনার অ্যাকশনটা কি ছিল। আপনার সামনেই তো এখানে আছে, এখন আপনি কোনো অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছেন। আমি আরেকটা বলি, 2:20 বাজে আপনার যে এখানে ভোট সুষ্ঠু হচ্ছে এটা আমরা বুঝি কিভাবে? আপনার ভোট যে সুষ্ঠু হচ্ছে কিভাবে বুঝি? আপনি নিজে প্রিজাইডিং অফিসে এখানে দাঁড়িয়ে আছেন, অথচ এই যে মাত্র সে পকেটে লুকাচ্ছে, মাত্র সে ভিডিও পকেটে লুকাচ্ছে, আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, অথচ সে বলছে সে দেখেছে কিন্তু কিছু করে না। আমি বলা হয়েছে এবং আমি যখন ই করছি তখন আমি দেখিনি, কিন্তু এখন ম্যাডাম বলতে দেখেন নাই। আপনার এখানে কি কোনো লোক নাই? এই আপনাদের এখানে যারা আছে তারা দেখে নাই? আপনাদের কোনো লোক? আমাদের এখানে পোলিং এজেন্ট দিতে দেয় নাই। কোথায় পোলিং এজেন্ট কোথায় বসছে? ওইখানে না, ওই যে উনি তো ধানের শীষের পোলিং এজেন্ট। এখানে তো আপনারা আমাকে পোলিং এজেন্ট দিতেই দেন নাই। আইন কোন না এটা? হ্যাঁ, আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, দিতে দেয় নাই, আসতে দেয় নাই, ভয় ভীতি দেখানো হয়েছে। এইটা কিভাবে দায়িত্ব পালন করা হলো বলেন? না তা কেন? শুরুতে এরকম হয় না, আপনারা সেটাই করতেছেন।
এটাই করতেছেন আপনারা যে সব বলেছেন ধানের শীষে মারতেছেন কি আমার কাছে কোনো প্রতীক নেই আপনাদেরকে তো। আমার কাছে কোনো প্রমিস করতে প্রতীক নেই। আপনাদেরকে আমি যা আমার দায়িত্ব যেটা ভোটাররা ভোট প্রয়োগ করতেছে আমার এখানে কোনো নেগেটিভ কোনো ভোট কে দিচ্ছে না দিচ্ছে ওটা তো আমার কোনটাতে দায়সারা গোছের প্রশাসনের দায়িত্ব পালন করতেছেন ভাই, দায়সারা গোছের কেন মাত্র সামনে ধরলাম 5 মিনিট, আপনি কেন এই যে 2:30টা বাজে ধরতে পারলেন না কেন? কেন ধরতে পারেন নাই? ছিলেন আপনাদের ফল্ট আছে, স্বীকার করেন না কেন? স্বীকার করলে আপনার স্বীকার করে কিছু যায় আসে না ভাই, সবকিছু ট্রান্সপারেন্ট দেখা গেছে। আপনারা কি করতেছেন? প্রশাসনের ভূমিকা জনগণের কাছে ক্লিয়ার। ইলেকশনটা শেষ হলে প্রমোশন এই কার্ডটা, এটা তো ধানের শীষের কার্ড, একটু দেখি যদি। এই যে আপনি তো একজন পোলিং এজেন্ট, আপনি পোলিং এজেন্ট হয়ে কিভাবে ধানের শীষের মানে কার্ড পরে কিভাবে আপনি একজন পোলিং এজেন্টের ভূমিকা পালন করছেন? আপনাকে কেউ আটকায়নি? প্রশাসন বা পুলিশ কিছু বলেনি আপনাকে? কিছু বলেনি আপনাদেরকে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো এখানে প্রিজাইডিং অফিসার যারা আছেন, এই যে আমাদের পোলিং এজেন্ট যে পাশে এই যে ধানের শীষের পোস্টার নিয়ে যারা বসে যারা পোলিং এজেন্টের কাজ করছে, আপনারা কিছু বলেননি, দেখেননি ভাই? এটা এখানে আপনাদের একটা দায়িত্ব আছে ভাই, আপনারা কাইন্ডলি আপনাদের দায়িত্বটা পালন করেন, না হলে জনগণ প্রতারিত হবে। আপনারাও তো এখানে বসে আছেন, আপনাদের তো মুখ আছে, আপনাদের কণ্ঠস্বর আছে, কেউ কি আপনাদেরকে হামকি থামকি দিচ্ছে? দিলে সেটা বলেন। সমাজ দর্শক বলে আমরা আছি 14 দোনা কেন্দ্র, বালুরঘাট জেলার বেলগুড় উত্তরের 14 দোনা কেন্দ্রে। এখানে হঠাৎ অতর্কিত আক্রমণ করে শিশির প্রার্থীর লোকেরা জাল ভোট দিয়েছে। এগুলো কি করবো? এগুলো আমি কি করবো? এগুলো বাদ দিয়ে দেন, স্বাক্ষর না থাকলে বাদ যাবে না। না না, এখন আপনি স্যার এটা সিদ্ধ ইয়া দিলেন, আমি তো এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আমি তো এগুলো আমি এখানে আমি এখানে স্টেপ স্যার 144টা ভোট আমাদের কালেকশন হয়েছে। আচ্ছা, একটা ভোটে কেন আমি দিনে বেশি হলে এটা একটা ঢোকে নাই, এক ভোট 144 স্যার একটু বলবেন 344 স্যার একটু বলবেন 344 কি হইছে একটু বলবেন কি? আমরা গন্ডগোলের শুরুতে আমরা দরজা বন্ধ করতে অনেকক্ষণ ভাঙাভাঙির চেষ্টা করতে আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করতে বন্ধ রাখার জন্য, কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে যেতে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করতে এবং সর্বোচ্চ চেষ্টা করতে এটা শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিএনএ চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিই এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির ধানের শীষের কারা করতে কি আসলে সেটা তো আমাদের সিল মারছে কোন মার্কায়? ধানের শীষ মার্কা, ধানের শীষ মার্কায় সিল মারছে। আমাদের দিতে চেষ্টা করতে আমরা হাত মানে প্রতিহত করে। এখন আমরা যে অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে তারা এখান থেকে সিল মেরে ব্যালট বাক্সের মধ্যে ঢুকিয়েছে। না একবার ওই জন্য দাঁড়িপাল্লার প্রতীকের 344টা কাস্ট হয়েছে, আর যদি বাড়তি হয়ে থাকে ঢুকেছে। উনি মুড়ি রিসিভ করছে কিভাবে? ভোটারদের এখানে অবশ্যই হাতের ছাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়, ছাপ কোথায়? ছাপ কোথায়? হাতের ছাপ কোথায়? এই একটার মধ্যে হাতের ছাপ নেই, সিলে কোনো প্রুফ নাই, কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? সতর্কতা ভোট দিতে আসছিলাম কেন্দ্রে, এসে দেখি যে স্লিপ তুলে নিয়ে ভিতরে গেছি, ভিতরে যেয়ে দেখি যে আমার ভোট হয়ে গেছে, অথচ আমি দিতে পারলাম না। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। টিপটা দিয়া বলতাছে ভাই ধানে সিল মারবেন, বুথের ভিতরে এই কাজ চলতেছে। বলে জানো দি ভাই করেন করে না, আমি জানো দিতাম না, বলে না দিতালে না বুঝতে দিন আমি জানো যে তুই বেটা করে উজ্জা বলছি। এটা কেডা? ওই যে এই লোকটা, ওই যে আমারে খোয়া ধান ভোট দিতাম উজ্জা কে হাইরা দাও। এখানে কি ব্যক্তিকে ধানে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে কেউ? হ্যাঁ দুই রাইরা হ্যাঁ ধানে শেষ দে দিছে আমরা দিয়ে দিছে আমি ধানের শীষ একদম সুষ্ঠু একদম ভোট দিতে গেছে, আমার ভোট অন্যজনে দিয়ে দিচ্ছে। আপনার ভোট আরেকজন দিয়ে গেছে? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, আমার কালিও দিয়েছে। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে। ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? চোরা ভোট নাই দেশে, এখন সুশৃঙ্খল ভাবে ভোট হবে, তবু আমি যাই দেখি আমার ভোট আরেকজনই দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে, তা আমার ভোট যে হয়েছে, আমার ভোট কোন ব্যক্তি? ভোট ইঞ্জিনিয়ারিং কেবলমাত্র একটি পন্থায় হয়নি, তা কয়েকটি লেভেলে, কয়েকটি স্টেপে করা হয়েছে। ও যখন একটাই সিগনেচার দিয়েছে, তখন দিতেছে আর বলতেছে আচ্ছা আপনি এটা কি সিগনেচার নিচ্ছেন, তখন আপনি বলছেন যে এটা ভোট গণনার পরে যে আপনার সিগনেচার গুলো দিতে হবে, এখানে তো অনেকগুলো 15টা সিগনেচার, এই জন্য আমরা আগে নিয়ে কাজ আগাই রাখতেছি। আপনাদের সুবিধার জন্য আমার বিশ্বাস না, ওইটা আমি বাদ দিলাম, ওইটা প্রমাণ হোক। আরে উনি তো ওইটা দেখছে, আমি তো আমার কেন্দ্রে আমার সাথে কি হয়েছে সেটা তো শুনতে হবে আপনাকে।
আমি যেটা বলতেছি, আমি হচ্ছে আমরা তো গণনার সময় ছিলাম, তো আমাদের তো ফোন অ্যালাউড না 500 গজের মধ্যে, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া আর কারো ফোন কিন্তু অ্যালাউড না। তো আমাদেরকে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন আমরা গণনা করি তখন বের হতে দেয় নাই। একবার উনি বের হয়েছিল, সাথে সাথে পিছনে একজন পুলিং অফিসার গেছে, ওনাকে আবার নিয়ে আসছে। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা সিসি ক্যামেরা দেখেন, কোনো সমস্যা নাই আমার। কিন্তু বিষয়টা হচ্ছে গণনার সময় মানে যখন আমাদের ভোট শুরু হয় তখন উনি শুরুতে আসছে। আমি আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করবো স্যার, রেজাল্ট শিটটা তো আমি যখন পাবো তখন আমি সিগনেচার করবো স্যার, এটাই তো আমাদের এখতিয়ারে আছেন এবং এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। তিনি আমাদেরকে তখন একবার ইনফ্লুয়েন্স করেছেন, উনি নিজে আসছেন এবং ওনার পুলিং অফিসার যিনি আমাদের 1 নম্বর বুথে যে উনি ছিলেন, উনি আমাদেরকে বলতেছে কি আপনি এখন করে নেন, ওই সময় অনেক সিগনেচার করতে হবে, অনেক সময় লাগবে না। এখন আমি বলি ওই সময় আমরা করি নাই, আমরা যখন আমরা ভোট নিচ্ছিলাম তখন আমরা করি নাই। তো উনি তখন আমাকে বলে রাতে কিন্তু 3টাও বাজতে পারে। তো আমি ডিরেক্ট বলছি যে আমি যেহেতু এখানে একজন এজেন্ট হিসেবে আছি, আমি 3টা কেন, ভোট 4টা 5টা বাজলেও আমি এখানে থেকে আমি আমার ভোট রেজাল্ট নিয়ে তারপর যাবো। স্ট্রংলি তখন আমি এটা ডিফেন্ড করছি। ওকে, যখন আমরা গণনা শুরু করি তখন দেখা যায় কি আমরা তো গুনতে থাকি। ইন দ্য মিন টাইম তখন আমাদের কাছে প্রায় 14টা থেকে 16টা ফাইল সিগনেচার করানো হয়, এর মধ্যে আরো কিছু শিট সিগনেচার করানো হয়, অনেকগুলা খাম স্যার। মানে এটা আমি এখন গুনে আমি আপনাকে ডিরেক্টলি বলতে পারবো না হিসাবটা, কিন্তু না খাম অনেক। এখন যেটা হয়েছে ওই মোমেন্টে ওনারা আমাদেরকে, এটা আমি কিন্তু শুরুতে ডিফেন্ড করে ফেলছিলাম, এটা উনি জানে, কিন্তু উনি আমাকে শুরুতেই বলছে আপনার রেজাল্ট নিয়ে তারপর রেজাল্ট শিটে সাইন করবেন। এটা আপনি বলছেন না স্যার, একদম শুরুতে বলছেন না যে আপনি রেজাল্ট নিয়ে তারপর আপনি রেজাল্ট শিটে সাইন করে তারপর যাবেন, সেটা রাতে 3টা বাজলেও যাবেন। এটা কিন্তু বলছেন কি না, রেজাল্ট হওয়ার পর রেজাল্ট হওয়ার পর না, পরে আপনি সিগনেচার করেই তারপর যান, কারণ তখন কিন্তু অনেক কাজ থাকে। আমরা সাইন করে এখন উনি আমাদের কি করছে, ওই যখন আমরা 14-16টা করাচ্ছিল আমাদেরকে দিয়ে, আমি ওনাকে কিছু শিটে কোশ্চেন করছি ওনাকে, স্যারকে, যে স্যার এটা কিসের, স্যার সরকারি জিনিস আমরা জীবনে কখনো করি না, এটা সত্যি কথা, আমি এই জায়গা বুঝিয়ে যেটা রেজাল্ট। উনি আমাকে বলে কি এটা আপনাদের প্রার্থিতার ফাইল। আমি শেষ করি এই যে উনি এইটা করে উনি আমাকে প্রায় 22 থেকে 23টাতে আমি 4 জনের সিগনেচার নিয়েছি স্যার। শেষ না সিগনেচার নেওয়ার পরে ওনাকে আমি যে বলতেছি স্যার আপনাদের তো সব শেষ, আপনারা বস্তা করতেছেন, আমাদেরকে কি বলা যাবে কয়জন হয়েছে, আমাদের কাউন্টটা কি বলে রেজাল্টটা। উনি তখন আমাকে বলে কি আপনি ওয়েট করেন, আপনারা বলছেন যে রাত্রি 3টা পর্যন্ত থেকে আপনি ভোট নিয়ে যেতে পারবেন, সিট ডাউন হিয়ার, আপনি এখন নিতে পারবেন না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার রেজাল্ট সিটের সিগনেচার করে আমি এখান থেকে যাবো। উনি পিছন থেকে হাসতে হাসতে বলে কি আপনি তো রেজাল্ট সিটের সিগনেচার করে ফেলছেন। আপনি দেখেন। ও আরেকটা কথা স্যার, এখানে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যখন ওনারা গণনা করতেছিল ইন দ্য মিন টাইম মোহাম্মদ মাসুদ রানা নামে একজন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আমি আপনাকে শুরুতে বলছিলাম স্যার যে ফোন কিন্তু অ্যালাউড না, তিনি ফোন আসছে, তিনি সেটা ফোন রিসিভও করছেন। আপনাদের পুলিশ মুজিব কোথায়, আমাদের যিনি ছিলেন ক্যামেরা সহ মুজিব, হ্যাঁ এই যে উনি আমি ওনাকে বলছি স্যার ফোন কি অ্যালাউড, উনি আমার দিকে তাকিয়ে বলে কি আমি বলি আপনি বলছে আচ্ছা আপনি ফোনটা রেখে দেন, আর উনি আমাকে বলে কি আপনি সার্ভার ডাউন, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট আসা বন্ধ। বেশ কিছু সময় এভাবে পার হয়ে যায়। তারপর কোত্থেকে যেন হুট করে নিউজ চ্যানেলগুলো মির্জা আব্বাস এবং ববি হাজ্জাজকে ঢাকা 13 এবং 8 আসনের বিজয়ী ঘোষণা করে দেন। মামুনুল হক এবং পাটোয়ারির জয়ী হওয়ার খবরগুলো আনঅফিসিয়াল, আনকনফার্ম ছিল, এমনটা দেশের জনগণকে বোঝানো হয়। ছোট্ট এই শাটডাউনের পর প্রায় বেশিরভাগ আসনেই বিএনপির ভোট সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এর মধ্যে একই সাথে মগজ ধোলাই করার জন্য বা মানুষকে বিশ্বাস করাতে আর্টিফিশিয়াল নাম্বার প্রতিটা নিউজ চ্যানেলে সমান তালে দেখানো হচ্ছিল, বিষয়টিকে নর্মাল, ন্যাচারাল দেখানোর জন্য। কারণ নেক টু নেক টক্কর থেকে হুট করে এগিয়ে গেলে মানুষ হজম করতে পারবে না। এরকম বেশ কিছু স্বাক্ষর করা রেজাল্ট শিটে বিশেষ করে ধানের শীষের ভোট সংখ্যা এডিট করা অবস্থায় পাওয়া যায়। এগুলো দেখার পর জনগণের মনে প্রশ্ন কাজ করেছিল, সব ভুল কি তাহলে ধানের শীষের বেলাই হয়েছিল? এখানে দেখুন, নওগাঁর একটি ভোট কেন্দ্রে টোটাল ভোট কাউন্ট হয়েছিল 2578টি, যার মধ্যে 34টি বাতিল হয়ে যায়। কিন্তু ওই 2500 ভোট থেকে এখানে 5 জন ক্যান্ডিডেটকে ভাগ করে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে তা পুনরায় যোগ করলে গিয়ে দাঁড়ায় 3384টি ভোট। 2500 টোটাল ভোট থেকে ডিস্ট্রিবিউশনের পর 3300তে গিয়ে সেটা কিভাবে দাঁড়ায়, এখনও আমি এর যোগফল মিলিয়ে উঠতে পারছি না। এত সলিড তথ্য উপাত্ত প্রমাণ আমাদের হাতে থাকা সত্ত্বেও এই ভোট বা এই ইলেকশনকে কিভাবে সুষ্ঠু বলে দাবি করা হচ্ছে তা এখনও বোধগম্য নয়। ইলেকশনের পূর্বে বিএনপির নেতারা তাদের সমর্থকদেরকে জানিয়ে দিয়েছিল, জুলাই সনদের উপর ভিত্তি করে সংবিধানে সংশোধন নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে গণভোটের আয়োজন করেছে
তাতে না দিয়ে আসতে। অপরদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ওপেনলি পোস্ট করে জানিয়েছিলেন এই গণভোটে হ্যাঁ দিয়ে আসার জন্য, যেটা বেশিরভাগ জামাত সমর্থকদেরকে আমরা করতেও দেখেছি। ধানের শীষে যারা ভোট দিচ্ছিল এবং নিজেরাই নিজেদের ভিডিও অনলাইনে আপলোড করেছিল, তাদের অধিকাংশের ভিডিওতেই স্পষ্ট দেখা গেছে গণভোটের নাতে সিল মারতে। ইলেকশন শেষে আমরা দেখি মোর দেন 60% মানুষ হ্যাঁতে ভোট দিয়েছে, অর্থাৎ এই রেফারেন্ডামকে স্বাগত জানিয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন জাগ্রত হয় যে গণভোটে না দেয়া সেই দলটি কিভাবে ভূমিধস বিজয় লাভ করে? যারা নাতে ভোট দিয়ে এসেছিল তাদের মূল ভোটের সংখ্যা গণভোটের ফলাফলের মতো হওয়ার কথা। কিছু কিছু কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বিএনপি বা ডিপ স্টেট ছেড়ে দিয়েছে বা জামায়াত এনসিপিকে সুষ্ঠু ভোটে জেতার সুযোগ দিয়েছে। তাদের মধ্যে একজন দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহ। ওরা ভালো করে জানে কাকে খাটানো উচিত হবে না। হাসনাতের মতো লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে সেই উত্তেজনা কোন পর্যন্ত গিয়ে গড়াবে সেটার ধারণা ওদের আগে থেকে ছিল। তাই পেট ফুট দিয়ে নাহিদ এবং হাসনাতকে শান্ত রাখার চেষ্টা করা হয়। তাদের ভোট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সুনার অর লেটার একটা সময় মানুষ ঠিকই বুঝতে পারবে। তাই চট করে তাদের বিরুদ্ধে কোনো উত্তেজনা যেন সৃষ্টি না হয় তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জেতাতে হবে, ইলেকশন কমিশন রাজি হলো না, বললো সরি আমরা এটা পারবো না। তখন সরকার ইলেকশন কমিশনের যে ফান্ডিং অর্থাৎ টাকা পয়সা বেতন ভাতা নির্বাচনের খরচ বন্ধ করে দিল। ইলেকশন কমিশন কোথায় যাবে? অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এটা মূলত কারা করে? দলগুলো করে, সরকার করে, ক্ষমতাসীন দল করে। এটা তাদেরই টার্গেট, ক্ষমতায় থাকার টার্গেট। এবং আর যারা করে তারা যারা ক্ষমতার বাইরে আসছে তারা ক্ষমতায় আসার জন্য করে। এবং এইটা দুই রকম হয়, একটাকে আমি বলবো স্মার্ট ইঞ্জিনিয়ারিং আর একটা আনস্মার্ট, যেটা সবাই বুঝে ফেলে। স্মার্টটা বোঝা যায় না, সহজ না, খুব কঠিন কাজ। যেমন আর্ট নিয়ে অনেক কথা হচ্ছে, আমি আর ব্যাখ্যা দেবো না, কিন্তু 8 সাল ইলেকশন নিয়ে IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ওরা অবজার্ভ করে বলছিল বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমি কোট করে বললাম বেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারা ঠিকই কথা বলছিল। There are lots of questions about this election, প্রচুর প্রশ্ন উঠতেছে, তাই না? এই যে 14 সালের নির্বাচন, আমরা সবাই কি বলি, মানে যারা আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গায়, লজিক দেখায়, তারা কি বলে, বিএনপি ইলেকশন আসে না, আমরা কি করবো, আমাদের কিছু করার ছিল না। বাট এটা নিয়েও কিন্তু অনেক স্টাডি আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি ওদের একটা ইন্ডেক্স আছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে একটু সার্চ করে দেখবেন পড়াশোনা করার জন্য। PEI, পারসেপশন অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি। ওরা এই নির্বাচনটাকে বলে ব্যর্থ নির্বাচন, ইংরেজিতে বলছে ফেইলড ইলেকশন। ঠিক এই টার্মটা ব্যবহার করছে। হ্যাঁ, যদিও আমরা বলি যে এটা আইনগতভাবে বৈধ ছিল, এরকম ছিল, নানা রকম কথা বলি, বাট এরকম আমাদের প্রত্যেকটা নির্বাচন নিয়ে এই ইন্টারন্যাশনাল অনেক রকম রিসার্চ হয়েছে, নানা রকম কমেন্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়? এটা সূত্রপাত হয় কিছু টার্স আলোচনায়, নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে। একটা ইলেকশন কমিশনের স্বাধীনতা কাগজে কলমে যাই থাকুক না কেন, বাস্তব স্বাধীনতা ডিপেন্ড করে আমরা কাদেরকে কমিশনার নিয়োগ দিচ্ছি, তারা কারা, তারা কোন রকম মানুষ। এবং বেশিরভাগ সরকারি এই আমাদের দেশে এই পর্যন্ত চেষ্টা করেছে তাদের প্রতি যারা লয়াল পিপল, যারা বিশ্বস্ত, যারা তাদের কথার বাইরে যাবে না, এরকম লোককে কমিশন নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে। এটা একদম প্রথম থেকে শুরু হয়েছে এই কালচারটা।